নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। যে সিএ রিলেটেড বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই রিলেটেড বিভিন্ন বিষয় আপনাদের ভিডিও দিয়ে থাকি। আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন, বিশেষ করে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং আরও বিশেষ করে যাদের স্বামী বা স্ত্রী ভারতীয়, স্পাউস ইন্ডিয়ান। এই ভিডিওটা করবো না ভেবেছিলাম, স্পাউস ইন্ডিয়ান যাদের, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই ভিডিওটা খুবই প্রযোজ্য। আমি এখানে আইনের ব্যাখ্যাগুলো ছোটো ছোটো তুলে ধরবো। যদিও আইন অত আমি বুঝি না, জানি না, কিন্তু এটুকুর মধ্যে যেটুকু প্রয়োজন, এই সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য যেটুকু প্রয়োজন, এই সার্টিফিকেট করতে গেলে যেটুকু দরকার, সেইটুকু ঘাটাঘাটি করে যেটুকু বুঝতে পারি সেটুকু তুলে ধরবো। বিশেষ করে স্পাউস ইন্ডিয়ান যেসব ক্ষেত্রে সেগুলো কি সমস্যা হচ্ছে এবং জ্বলন্ত সমস্যা, তার সমাধানের কিছু পথ বা আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে কি করতে পেরেছি। আগে বলে রাখি, আমি এই ভিডিওটা করতে চাইনি বা ইচ্ছা ছিল না। এই ঘটনাটা আমি জানি, ইচ্ছা ছিল না। প্রথমে আমি শুরু করব আমাদের একটা ছোট্ট নোটিশ দিয়ে, শুরু করব। যে নোটিশটা কি বৃত্তান্ত, সেইটাই আমি আলোচনায় আসবো। দেখুন, যাদের স্পাউস ইন্ডিয়ান তাদের নিয়ম হলো, স্পাউস ইন্ডিয়ানের নিয়ম হলো, সেকশন পরে বলছে, আগে ফর্ম নম্বরে আসি। সেকশন আমি পরে বলছি, ফর্ম নম্বরে আসি। যে সকল ক্ষেত্রে স্পাউস ইন্ডিয়ান তাদের যে ফর্ম নাম্বার 3A হয়, 3A, আর অন্যদের ক্ষেত্রে সাধারণ যারা অ্যাপ্লাই করছে, যদি কেউ অ্যাডাল্ট হয় তাদের হলো ফর্ম নাম্বার 8A। বেশিরভাগ ক্ষেত্রে এখন যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু এই দুটো সেকশনের উপর বা এই দুটো ফর্মের উপর, একটা ফর্ম নাম্বার 8A আর ফর্ম নাম্বার 3A। 8A যে কোনো অ্যাডাল্ট মানুষ যারা স্বামী স্ত্রী উভয়ই বাংলাদেশি, আর 3A হলো স্বামী বা স্ত্রী যে কোনো একজন বাংলাদেশের একজন ভারতীয়। সমস্যাটাকে কি বলি, এই 3A-তে যারা অ্যাপ্লাই করছেন, ফর্ম নাম্বার 3A-তে যারা অ্যাপ্লাই করছেন, তাদের ফর্মটা কয়েকটা ডিএলসি থেকে ক্যান্সেল করে দিচ্ছে, দিয়ে তাদের বলছে ফর্ম নাম্বার 8-এ অ্যাপ্লাই করতে, ক্যান্সেল করে দিচ্ছে 8-এ অ্যাপ্লাই করতে। এইটাই আজকে আমার মূল জায়গা। আগে বলি, আপনারা জানেন যারা আমার অন্য ভিডিওগুলো দেখেছেন, যে আমি কিছুদিন আগে হুগলিতে গিয়েছিলাম, হুগলি ডিএলসিতে কেমন হিয়ারিং হচ্ছে জানার জন্য। সেখানে একটি ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। সে ভাইটা খুব আনন্দে ছিল যে ওর ফর্ম জমা পড়বে, ওনার স্পাউস ইন্ডিয়ান এবং স্পাউস ইন্ডিয়ান। সেই ভাইটা যখন ফর্মটা জমা দেয় তখন তার ফর্মটা অ্যাকসেপ্ট হয় না, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও। তাকে বলা হয় ফর্ম নাম্বার 8-এ ফর্ম ফিল আপ করতে। এর কি ল আছে আমি পরে আসছি। ঠিক একই জিনিস তারও আগে আমি একটু টাচ পেয়েছিলাম। আমাদের উত্তর 24 পরগনায় বনগাঁ সাব ডিভিশনের এক মাস্টারমশাই নিজে অ্যাপ্লাই করেছেন। নিজে 11 মাস বয়সে ভারতবর্ষে এসেছিলেন। ওনার বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন, 3 জনের জন্য অ্যাপ্লাই করেছেন। বাবা মার হিয়ারিংয়ে গিয়ে উনি জানতে পেরেছিলেন মৌখিকভাবে যে এই ফর্মটা, যে যারা ফর্ম নাম্বার 3A-তে অ্যাপ্লাই করেছে তাদেরটা রিজেক্ট হয়ে যাচ্ছে, 8-এ করতে হচ্ছে। 8-এ তারা বলে দিচ্ছে, ডিএলসি থেকে বলে দিচ্ছে ফর্ম নাম্বার 8-এ অ্যাপ্লাই করতে। এটা আমি মৌখিকভাবে শুনেছি। ঠিক তার দু একদিন বাদে বাসার আমার এই ইউটিউব চ্যানেল দেখে অনেকে ফোন করেন, শুভাকাঙ্ক্ষী কিছু মানুষজন ফোন করেন, যারা বুঝতে পারছেন না তারা জানান। ঠিক দু একদিন বাদে বেশ কয়েকজন, সংখ্যাটা বেশ কয়েকজন ফোন করে বলে, আমার অমুক আত্মীয়, অমুক ব্যক্তি, তারা উত্তর 24 পরগনার ডিএলসিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে স্পাউস ইন্ডিয়ার যে ফর্ম ফিল আপ সেটা করেছিলেন, সেটা ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করায় তাদেরকে বলা হয়েছে, ভার্বালি বলা হয়েছে, আপনারা এটা ক্যান্সেল করুন। ভার্বালি বলা হয়েছে আপনারা এটা ক্যান্সেল করুন, করে ফর্ম নাম্বার 8A-তে অ্যাপ্লাই করুন বলে ক্যান্সেল করা হয়েছে। এই যে কয়েকটি ঘটনা, প্রথমে আমি সেই মাস্টারমশাইয়ের কাছে জানতে পারলাম মৌখিকভাবে, তারপরে হুগলি থেকে আরেকটু যেন কনফার্ম হলাম, তারপরে যারা হিয়ারিংয়ে গিয়েছে তাদের রিজেক্ট হওয়ার পরে, উত্তর 24 রিজেক্ট হওয়ার পরে
আমি এটা কনফার্ম হলাম যে ফর্ম নাম্বার 3 তে যারা স্পাউস ইন্ডিয়ান অ্যাপ্লাই করেছে তাদের ক্যান্সেল করা হচ্ছে। আমার বক্তব্য ক্লিয়ার, কেন ক্যান্সেল করা হচ্ছে আর কেন 8 নাম্বার ফর্ম নাম্বার 8-এ ফিল আপ করা হচ্ছে। আপনাদেরকে আগে একটা ক্লিয়ার বলি, এই আইনটার নাম সিটিজেনশিপ অ্যাক্ট 1955 as amendment with CAA 2019 মূল আইন 1955 সালের তার সঙ্গে অ্যাডিং হয়েছে CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। মূল আইনের সঙ্গে 2019 গুলিয়ে ফেললে হবে না। যেই সব ডিএলসিতে হিয়ারিং এইসবগুলো ক্যান্সেল করছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, বা আমার যারা দর্শক যারা আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা শরণার্থী ভাই বোন আছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও আরও খোঁজ খবর নেবেন। আর আমার বক্তব্যের সঙ্গে সহমত আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা সিরিয়াস ম্যাটার, একটা জ্বলন্ত ম্যাটার। মূল আইন 1955 সালের মূল আইন সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আর অ্যাজ অ্যামেন্ডমেন্ট এখানে 2019 CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই একটা কি করা হলো, পুরো বই বা পুরো আইনের সঙ্গে এই আইনকে গুলিয়ে ফেললে হবে না। বারংবার বলছি এটা স্পেশাল প্রভিশন, বারবার বলছি এটা স্পেশাল প্রভিশন, এটা স্পেশাল ভাবেই দেখতে হবে। এই যে আইনটা আছে আপনাদের তুলে ধরছি এক লাইন, আমি এই আইনটা তুলে ধরছি। আমি দেখুন এই আইনটা তুলে ধরছি। এই আইনটা কি আছে আপনারা সবাই জানেন, এখানে কি লেখা আছে। আমার এইখানে কি লেখা আছে আপনাদের আগে একটু ক্লিয়ার, তারপরে আমি ঢুকবো। আমার যে হাতের এখানে দেখুন, এই ঘটনাটা আমি যখন পূর্ণ জানলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম আরেকটু এই বিষয়ে জানবো, আরেকটু এই বিষয়ে টুকিটাকি পড়াশোনা করব। একটু তো অবশ্যই জানতাম, আরও জানবো। আমি হয়তো ফোনের মাধ্যমে বা নিজে বহু লোককে এই ধরনের ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছি বা সাহায্য করেছি বিভিন্নভাবে, কখনো হাতে কলমে বা কখনো অন্য কাউকে, এবং জেনে শুনে, না জেনে কখনো করিনি। সেই ক্ষেত্রে সারা বাংলার মানুষ যারা এই ভিডিও দেখেন বা জানেন, আমার ভিডিও দেখে বহু মানুষ অ্যাপ্লাই করেছে, সেই ক্ষেত্রে আমার এখন দায়বদ্ধতা থেকে যায়। সেই দায়বদ্ধতা থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। এই যে কেন 3A ফর্ম নাম্বার ক্যান্সেল করা হচ্ছে, সেটি কোন সেকশনে আছে, আর 8A কেন অ্যাপ্লাই করতে বলছে সেটি কেন কোন সেকশনে আছে, এইটা আগে ক্লিয়ার হয়নি। যখন আমি জানলাম এই ধরনের ঘটনা ঘটছে, তখন আমি ভাবনা চিন্তা করলাম যে কি করা যেতে পারে। তখন দেখুন আমার বাড়ির কাছেই উত্তর চব্বিশ পরগনার ডিএলসি 1 কিলোমিটারের মধ্যেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে কখনো কখনো অফিসে যাই, কিন্তু ভেতরে কখনো প্রবেশ করি না, করা উচিত নয়। সেই দিন আমি এবং আমার মিসেস, আইনজীবী হিসেবে আমার মিসেস ছিল আমার সঙ্গে, আমি এবং আমার মিসেস দুজনে যাই এবং অফিসে যাই, এবং অ্যাপয়েন্ট নিই যারা ডিএলসি স্যাররা আছেন, অফিসাররা আছেন, যে আমরা অ্যাডভোকেট এসেছি, কিছু সেকশনের সমস্যা হচ্ছে, আমার মিসেসকে নিয়ে যাই। মিসেস যায়, যে বলে কিছু সেকশনের সমস্যা হচ্ছে, আপনাদের সঙ্গে কথা বলতে চাই। ওনারা সেই সময় একটা হিয়ারিং করছিলেন, আমাদেরকে সময় দিলেন যে একটু বাদে, এবং ডাকলেন এবং ভেতরে খুব ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করলেন, কথা বললেন, বিভিন্ন সেকশনের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হলো বিভিন্ন সেকশনে। কিন্তু মূল যে সমস্যা আমরা নিয়ে গেছিলাম, কেন ফর্ম নাম্বার 3 আপনারা ফর্ম নাম্বার 3 অ্যাকসেপ্ট করছেন না। ডিএলসি যে স্যাররা আছেন, বারাসাতে 3টে টেবিল বসছেন, অতীব ভালো হিয়ারিং হচ্ছেন, খুবই ভালো ব্যক্তি। আমি কথা বলে খুব আপ্লুত, ওনারা অনেক কিছু জানেন, বোঝেন, ওদের সঙ্গে কথা বলে আপ্লুত। কিন্তু আমার যে সমস্যা, সেটার সমাধান আমি করতে পারিনি। কেন 3 নম্বর ফর্ম আপনারা দিচ্ছেন? আমরা যে চিঠি নিয়ে গেছিলাম, বলি আগে, এটা কোনো লিগাল নোটিশ আকারে নিয়ে যায়নি, লিগাল নোটিশ আকারে নিয়ে যায়নি, রিকোয়েস্টিং লেটার।
টু দ্য ডিএলসি দেখে নিই কাকে পাঠিয়েছি, একটু দেখিয়ে নিই যে কাকে পাঠিয়েছি। রিসিভ কবে করেছি? 16 তারিখ। আমি এই চিঠির কথা আমি বলতাম না, এই চিঠির কথা আমি আপনাদেরকে জানাতাম না, জানাতে আমি বাধ্য হলাম, কারণ ইতিমধ্যে মার্কেটে এক ধরনের ব্যক্তি নেমে গেছে যে এই সমস্যা একটা সমস্যা, তার সমাধানের জন্য আমরা দৌড়াচ্ছি, আমরা ছুটছি। যারা কিছু বোঝে না জানে না, শুধুমাত্র ফুটেজ পাওয়ার আশায় তারা নেমে গেছেন ইতিমধ্যে। সেই কারণে আমি রিসিভ নাম্বার দেখালাম 16 তারিখের ঘটনা, যে আমরা প্রথম এই বিষয় নিয়ে প্রথম আমার মিসেস আইনজীবী হিসেবে প্রথম চিঠি লিখলেন, এনাদেরকে খুব ভালোভাবে লিখলেন। হেডিংটাকে বলেন কেন লিখছেন? টু ডেজিগনেটেড অফিসার ডিস্ট্রিক্ট লেভেল কমিটি CAA নর্থ 24 পরগনা। সাবজেক্ট বিষয় রিকোয়েস্টিং ইউ টু রিপ্লাই, আপনাকে রিকোয়েস্ট করছি রিপ্লাই দিতে, উত্তর দেওয়ার জন্য, অ্যাজ পার ল, মৌখিক নয়, অ্যাজ পার ল। কোনো মৌখিক রিপ্লাই দিলে হবে না, অ্যাজ পার ল। ওয়াই ডু ইউ ক্যান্সেল অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার 3A? ওয়াই ডু ইউ ক্যান্সেল অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার 3A ব্র্যাকেটে as a person married to Indian citizen and verbally requesting them to apply application form number 8A। আমি এটা জানতে চাইলাম যে as per law আপনারা রিপ্লাই দিন, কেন আপনারা ফর্ম নাম্বার 3 তে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরটা ক্যান্সেল করছেন, আর এইটাই বা কেন ভার্বালি বলছেন, রিটেন ভার্সনে কেন বলছেন না? তাদেরকে আমি প্রথম যে জানাই যে কেন এটা হচ্ছে, যে অ্যাডভোকেট কোয়েল বৈরাগী তার চিঠিতে জানায় কেন আপনারা এটা করছেন। 16 তারিখে আমরা চিঠিটা জানাই। ওনারা তখন বলছেন যে 3 নম্বর ফর্ম যারা করছেন এটা সেকশন 5(1)(c) 5(1)(c) আমি আসছি, সেকশন 5(1)(c) তাকে বলে রাখি 5(1)(c) কোনো বিশেষ ব্যাপার নয়। 5(1)(c) 6 একই ম্যাটার, 5(1)(c) আর 6(b) একই ম্যাটার। এই আইনের ক্ষেত্রে লোকে এটা গুলিয়ে ফেলে। 5(1)(c) হলো সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, 6(b) ও সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। 5(1)(c) তে আগে থেকে রেজিস্ট্রেশন প্রভিশনটা আছে, 5(1)(c) তে আগে থেকে রেজিস্ট্রেশন প্রভিশনটা আছে, সেটা নিয়ে আমি পরে বলছি। দেখুন, আমি যে চিঠি লিখেছি সেখানে ওনাকে জানিয়েছি যে, বা অ্যাডভোকেট কোয়েল বৈরাগী যে চিঠি লিখেছে সেখানে জানিয়েছেন যে একজন আইনজীবী হিসেবে যে জানিয়েছে, ইট ইজ সাবমিটেড ইউ দ্যাট I as a lawyer have done affidavit for many applicants of New Citizenship Act Amendment Act 2019। একজন আইনজীবী হিসাবে 2019-এর যে আইন আছে তার বহু এফিডেভিট করেছি, এবং the affidavit of the person who got the first affidavit certificate from the West Bengal state also done by me where I am engaged as a lawyer। একজন যে ব্যক্তি প্রথম সার্টিফিকেট পেয়েছিল তারটাও আমি এফিডেভিট করেছি এবং বহু এফিডেভিট করেছি, তাই আমার একটা দায়বদ্ধতা আছে এই আইনের প্রতি, যে কেন আপনারা সেকশন 5(1)(c) যারা অ্যাপ্লাই করছে তাদেরটা ক্যান্সেল করে দিচ্ছেন, 8A তে করতে বলছেন। তখন খুব ভালোভাবে সুন্দরভাবে যারা স্যাররা ছিলেন ওনারা বলছেন, দেখুন আমরা এই সেকশনে ক্যান্সেল করছি এই কারণে, স্টেট এম্পাওয়ার কমিটি থেকে ফেরত আসছে। তারা বলছে যাদের বিয়ে 2014 সালের আগে হয়েছে, যাদের রেজিস্ট্রেশন 2014 সালের আগে, তাদেরটাই নেওয়া হবে। আর আমি বলছি এটা পুরোপুরি ভুল ভুল ভুল। তারা বলছেন 2014 সালের আগে যাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়েছে তাদেরটাই নেওয়া হবে, অন্যগুলো গ্রান্ট হবে না। আমি বলছি এই সেকশন ভুল। ওরা তখন বলছেন না, এই সেকশন নয়, এটা আমাদের ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে
আমরা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছি। আমি তখন রিপ্লাই দিলাম, না, এটা বললে কখনো হবে না, আপনারা অ্যাজ এ ডিএলসি আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে। ওনারা যে পাঠাচ্ছে তাহলে আমার একটা অ্যাডভোকেট চিঠি এটা রিকোয়েস্টিং আকারে দিচ্ছি, নট লিগাল নোটিশ, আপনারা আমাকে রিপ্লাই দিন কেন এটা করছেন। ওনারা রিপ্লাই দিতে প্রথমে চাননি, পরে বিভিন্ন কথায় আলাপ আলোচনার মাধ্যমে ওনারা 16 অক্টোবর চিঠিটা রিসিভ করেন এবং কথা দিয়েছেন এটা স্টেট এম্পাওয়ার কমিটিতে পাঠাবেন। এখানে আমি ব্যাখ্যা করেছি, যে ব্যাখ্যাগুলো আপনারা বুঝবেন, যে ব্যাখ্যাগুলো আমি করেছি যে 1955 সালের মূল অ্যাক্টের সঙ্গে এখানে গুলিয়ে ফেললে হবে না। আপনারাও একটু জানুন, একটু বোঝার চেষ্টা করুন, হয় আপনার কোথাও অসুবিধা হচ্ছে না আমার কোনো অসুবিধা হচ্ছে, এর জন্য ভুগছে কিন্তু সাধারণ নাগরিক যারা হতে চাইছে, যারা উদ্বাস্তু, তারা। হয় ফর্ম 3 হবে, নয় ফর্ম 8 হবে, নয় 3 হবে। প্রশ্নটা কেন হবে, এই কেনার উত্তরটা খোঁজার জন্য কিন্তু আমার এই চিঠিটা দেওয়া। ওনারা তখন বলছেন যে আপনারা অ্যাপ্লাই করুন, যে আপনার মিসেস যখন অ্যাপ্লাই করবেন, যে আপনার মিসেস বা আপনার স্পাউস ইন্ডিয়ান কিনা, তখন নো করবেন। মানে নো করা মানে প্রথমে হয়ে গেল আমার মিসেস বাংলাদেশি, যেখানে আমরা করি ইয়েস, যেই নো করবো আমার ফর্ম নাম্বার 8 নিয়ে চলে আসবে। তখন ওনারা বলছেন ফর্ম নাম্বার 8 ভেতরে গিয়ে আমাদেরকে স্পাউসের ইন্ডিয়ান সংক্রান্ত ডিটেলস লিখতে, ইন্ডিয়ান অ্যাড্রেস, ইন্ডিয়ান বার্থ প্লেস, ইন্ডিয়ান ন্যাশনালিটি। আমি বলবো এই জায়গাটা পুরোপুরি ভুল। কারণ 14 সালের আগে ম্যারেজ রেজিস্ট্রি লাগবে, এটা এখানে কোথাও লেখা নেই। এটাকে কিন্তু বারবার লেখা স্পেশাল প্রভিশন। কি করে হচ্ছে প্রভিশনটা, সেটাও আমি বুঝিয়ে দেবো আজকে ছোট্ট ব্যাখ্যার মাধ্যমে, যে স্পেশাল প্রভিশনটা কোথা থেকে আসছে বা কোথায় লেখা আছে, 5 বা 6 এর কথা কোথায় লেখা আছে আমি বুঝিয়ে দেবো। দেখুন ওনারা বলছেন 3-তে অ্যাপ্লাই না করে 8-এ করতে। কেন? আপনারা প্রথমেই স্বীকার করবেন আপনার স্পাউস বাংলাদেশি, ভেতরে গিয়ে বলবে ইন্ডিয়ান। আমি বলছি না, প্রথমেই স্বীকার করবো স্পাউস ইন্ডিয়ান এবং ভেতরে গিয়ে লিখবো ইন্ডিয়ান। ওনারা আমার কথা স্যাটিসফাই হয় না। প্রথমে ওনারাও খুব সুন্দরভাবে, ওনারাও অনেক কিছু জানেন, বিভিন্নভাবে যুক্তি দিচ্ছেন, আমিও যুক্তি দিলাম। ওনারা আমার চিঠি অ্যাকসেপ্ট করলেন এবং বললেন স্টেট এম্পাওয়ার কমিটিতে পাঠিয়ে দেবো, এই সংক্রান্ত পুরো ব্যাখ্যা আমাদের কাছে নেই। এটা উত্তর 24 রেসপেক্টে বলছি, এখানে খুব ভালো হিয়ারিং হচ্ছেন। সাহেব যে 3 জন ছিলেন অতীব ভালো, তারা জানে বোঝে এবং সার্টিফিকেট যাতে ইস্যু হয় সেই চেষ্টা করেন। ওনারা বলছেন দেখুন 3-তে অ্যাপ্লাই, যদি ফর্ম নাম্বার 3-তে অ্যাপ্লাই করি, স্টেট এম্পাওয়ার কমিটি থেকে বলছে 8-এ করতে, তাহলে সার্টিফিকেটটা তাড়াতাড়ি ইস্যু হবে। স্টেট এম্পাওয়ার কমিটি থেকে রিটার্ন আসছে, ব্যাক আসছে, তার জন্য আমরা 8-এ করছি। ওনারা বলছেন 3-তে করলে স্টেট এম্পাওয়ার কমিটি থেকে রিটার্ন আসছে, ব্যাক আসছে, তার জন্য 8-এ করছি। আর আমার বক্তব্য এই প্রসিডিওরটাই ভুল। আমার বক্তব্য এই প্রসিডিওরটাই ভুল, কখনোই হতে পারে না। যারা স্বীকার করবে যাদের স্পাউস ইন্ডিয়ান, তাদের ক্ষেত্রে কোথাও বলা নেই 14 সালের আগের পাসপোর্ট বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে, কোথাও বলা নেই। দেখুন আইনের একটা লাইনে আমি আসি। আইনটা আমি যেটা হাতে রয়েছে, ভারত সরকারের যে আইনটা হাতে আমার রয়েছে, আমি একটু দেখাই। এটা সেই সিএ অ্যাক্টের যে প্রভিশনটা আসছে সেখানে। এটা কিন্তু সেই 1955 সালের আইন, শুধুমাত্র একটা ইনসার্ট হয়েছে, একটা ইনপুট, একটা বাইরে থেকে একটা ছোট্ট আইন সংযুক্তি হয়েছে। এই আইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে। আমি বলবো যারা এটা একটু বোঝে বা জানে তাদের ফিরে যেতে একটা ছোট্ট জায়গায়, সেটা হলো একটা ছোট্ট জায়গায় আইনেই লেখা রয়েছে, একটু ফিরে যেতে সেই ছোট্ট জায়গায়, তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার হবে। যে আইনটা, যে 6B এর যে আইন আছে, সেখানে প্যারা নাম্বার 3
3 নম্বর প্যারার সাব ক্লাস 3-এ, সরি সাব ক্লাস 2-এ, 3 নম্বর প্যারার সাব ক্লাস 2-এ যেতে হবে। যে আমি ধরিয়ে দিচ্ছি এই জায়গাটা, 3 নম্বর প্যারার সাব ক্লাস 2-এ যেতে হবে। আপনারা আইনটা দেখবেন কি লেখা, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, এই শর্ত পূর্ণ করতে হবে। স্পেসিফাইড ইন সেকশন 5, ভালো করে শুনবেন, সিটিজেনশিপ অ্যাক্ট, সিএ অ্যাক্ট 2019-এর 6B এর আন্ডারে কিন্তু এটা লেখা আছে। 2 নম্বর পয়েন্টে কেউ গুলিয়ে ফেলবেন না, যেটা এটাও ন্যাচারালাইজেশন লেখা আছে, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন সেকশন 5, সেকশন 5 নম্বরে সমস্ত কিছু ঢুকে রয়েছে। সেকশন 5 মূল আইনের 5 নম্বর ধারায় সমস্ত কিছু লেখা আছে। or the qualification for naturalization under the provision of the 3rd schedule, a person granted the certificate of registration or certificate of naturalization under subsection 1 shall be deemed to be a citizen of India from the date of his entry into India. Subsection 1 ভালো করে বুঝবেন, সেকশন 2 এর সাবসেকশন 1 এর আরো সাবসেকশন বি, সেকশন 2 এর সাবসেকশন 1 এর আরো সাবসেকশন বি, সেখানে কি বলছে কিন্তু আগে আমাদের ক্লিয়ার হতে হবে যে সাবসেকশন ওখানে কি বলছে। আমি একটু আইনটা দেখাই, যে আপনাদের একদম আইন একদম কম্পিউটারে গুগল থেকে সিটিজেনশিপ সাইটে গিয়ে সেখান থেকে আপনাদেরকে আমি খুঁজে খুঁজে দেখাবো, একদম লয়ের মধ্যে ঢুকে গিয়ে সাবসেকশন কি বলছে, সাবসেকশন 2, সাবসেকশন 1, তার আন্ডার সাবসেকশন বি এ কি বলছে ক্লিয়ার করব। এই আইনের সমস্ত কিছু লুকিয়ে আছে কিন্তু এইটুকু জায়গায়, যে 6B এর 2 নম্বর 3 নম্বর পয়েন্টের বা 3 নম্বর সেকশনে 2 নম্বর প্যারায় বলছে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন সেকশন 5, বারবার বলছি সেকশন 5 এর সেকশন 5 এ কি বলছে এটা আমাদের ক্লিয়ার হতে হবে। সেটা আবার কোথায় লেখা আছে, 2 নম্বর প্যারা 2 নম্বর আইনের 2 নম্বর ধারার সাবসেকশন 1 এর বি। একটু দেখে নেওয়া যাক, একটু কম্পিউটারে গুগলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সেকশনে কি আছে, তারপরে আমি আবার 8-এ ঢুকবো। আগে একটু দেখে নিই, দেখুন এবার আপনাদের আমি মূল আইনটা একটু দেখাই, কোথায় সেই সেকশনে গল্পটা লেখা আছে। যে সেকশন 2-এ কি বলছে, যেটা ফলো করে এই আইনটা তৈরি, সেই সেকশন 2-এ কি বলছে একটু দেখি, আমি লিখি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 পিডিএফ আকারে এখানে চলে এসছে। আমি সেই মূল সিটিজেনশিপ অ্যাক্টে ঢুকবো, যেখানে আইনটা রয়েছে এখানে আমি চলে যাব 2 নম্বর ধারা 2-এর সেকশন 2-এ কি বলছে দেখুন। যে জায়গাটা আপনাকে দেখাবো বলছিলাম, আপনারা একটু জুম করেও দেখে নিতে পারেন যখন ভিডিওটা দেখবেন। আগে বলেছে আমি এত কিছু কাজ বুঝি না, যে বোঝানোর চেষ্টা করি যে ওখানে কি বলেছে, যেখানে আইনে বলেছে যে কথাটা, যে সেইটা আপনাদের তুলে ধরবো। যে সিএএ যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে একটা কথা বলেছে, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ কন্ডিশন স্পেসিফাইড ইন সেকশন 5। সেই 5-এর গল্প আমার কোথায় লেখা আছে, সেকশন 2 সাবক্লাস 1 সাবক্লাস বি। এই যে দেখতে পাচ্ছেন সেকশন 2, এখানে এই সেকশন 2 দেখতে পাচ্ছেন। এই সেকশন 2-এ কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সেকশন 2-এর বিতে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিই, আপনাদের আরো একটু ক্লিয়ার হবে। একটু জুম করে দিই, আরো ক্লিয়ার হবে। একটু জুম করে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে।
আমারও বোঝাতে সুবিধা হবে যে কি আছে এখানে, কি আছে। দেখুন এখানে একদম ক্লিয়ার লেখা আছে যে বি, এই যে সাবসেকশন 1, ইন দিস অ্যাক্ট আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স, কি কি বি আসে। বি একটা কথা, ইল্লিগাল মাইগ্রেন্ট মিনস এ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া। ভালো করে বুঝবেন, ইল্লিগাল মাইগ্রেন্টের মানে বলছে একটা ফরেনার যে ভারতবর্ষে প্রবেশ করেছে। আবার 1 আর 2 দুখানা পয়েন্ট আছে, 1 আর 2 দুটো পয়েন্ট এখানে দিয়েছে। কি দিয়েছে? উইদাউট আ ভ্যালিড পাসপোর্ট or other travel documents, without a valid passport or other travel documents and such other documents or authorities as may be prescribed by or under any law in that behalf। বলছে উইদাউট, মূল কথা, উইদাউট আ ভ্যালিড ডকুমেন্টস বা ভ্যালিড পাসপোর্ট বা ভ্যালিড, উইদাউট আ ট্রাভেল ডকুমেন্টস ছাড়া, একটা উইথ আ ভ্যালিড পাসপোর্ট or other travel documents and such other documents or authorities as may be prescribed by or under any law in that behalf but remain therein beyond the permitted period of time। বলার পরে এইখানে মূল আইন বলছে, মূল আইনে কাদের কথা বলছে? হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান। তারা কোথা থেকে এসছে? আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান। এই 3টে দেশের কথা বলা হয়েছে সিএতে, 3টে দেশের কথা বলা হয়েছে। এখানে যারা উইদাউট এ ডকুমেন্টসে ভ্যালিড পারমিটে এসছেন বা আসেননি, যারা ভ্যালিড পাসপোর্টে এসছেন বা আসেন, বা ইনভ্যালিড পাসপোর্টে এসছেন, বা ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস এসছেন বা ইনভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস এসছেন, তাদের জন্য এই আইন। এই আইনের সঙ্গে ডিএলসি স্যাররা যেটা বলছেন সেটা কখনো মেনে নেওয়া যেতে পারে না, কারণ সেই আইনটা 1955 সালের আইন। এখানে এদেরও সেই একই রকম কথা শুনতে হবে যে এই ক্লসে কি বলেছে। এইবার আসে এই ক্লসে কি বলছে, এই ক্লসে যারা অ্যাপ্লাই করছে তাদের কি কি জিনিস আসছে আমি একটু আরেকবার ক্লিয়ার দিই, যা আগে একবার বলেছি। 3 কি বলছে আগে একবার বলেছি, আবার একবার বলি। রেজিস্ট্রেশন as citizen of India under section 6B of the Citizenship Act 1955 made by a person who is or has been married to Indian citizen of India fulfilling the condition section 51C of the Act। বলছে made by a person who is or has been, মাথায় রাখবেন, ইজ অর হ্যাজ বিন, বিয়ে করেছে বা করেছিল এরকম মানেটা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি এই জায়গাটা কিন্তু 1955 সালের নিয়মে আসবে না। এই আইনে ক্লিয়ার বলে দিচ্ছে যারা ইল্লিগালভাবে এসছেন 55 সালের আইন অনুযায়ী, যারা বিয়ে করেছেন পারসন হু ইজ অর হ্যাড বিন ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন, ইজ অর হ্যাড বিন, এবং যারা সেই আইনে কন্ডিশন আন্ডার দ্য সেকশন 51C অফ দ্য অ্যাক্ট। 51C-তে এখন কি বলছে সেটা আমরা দেখব। 51C-তে কি বলছে এইবার আমরা দেখব। 51C-তে কি বলছে, একটু চলে যাব আইনটার ভেতরে। 51C-তে আছে, এটা হলো 51C। দেখেন এইটা হলো 5, এইটা হলো 5-এ কি বলছে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। এখানে বলছে 51C, এই যে 1 দেখলেন, এইবার আসে আমি সি আসি। এই 1 দেখলেন, এইবার আমি সি আসছি। সি-এ কি বলছে, সি-এ কি বলছে একটু ক্লিয়ার হয়। সি-এ কি বলছে, সি-এ বলছে এই জায়গাটা একটু লক্ষ্য করুন। আ পারসন হু ইজ ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। একজন ব্যক্তি যে একজন ভারতীয়কে বিয়ে করেছেন এবং সাধারণভাবে ভারতে থাকছেন
ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে, বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। ওখানে যা ছিল এখানেও তাই, 7 বছর থাকার অ্যাপ্লিকেশনের আগে 7 বছর থাকতে হবে। দেখুন, যারা 14 সালের আগের ডকুমেন্টসে অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই 14 থেকে আজকে 25 সাল, 11 বছর হয়ে গেছে, তাহলে প্রত্যেকে এই সেকশনটা ফুলফিল করে বসে আছেন। এইবার প্রশ্ন তাদের জন্য, যখন অ্যাপ্লাই করছি কি কি ডকুমেন্টস লাগছে, বা অ্যাপ্লাই করার সময় গভর্নমেন্ট সাইট CAA সাইট কি বলছে সেইটা একটু দেখে নেব। এবার CAA সাইট কি বলছে সেইটা একটু দেখে নেব, সরেজমিনে একটু দেখে নেব।